প্রিয় দর্শক, দেশে বিদেশে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। আমি মুকসিমুল আহসান। আজ আমরা আলোচনার শুরুতেই দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু জানিয়ে দেব। সেটি হচ্ছে, প্রথমেই হচ্ছে যে সংবাদটি আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে কোথায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 5 তারিখে অর্থাৎ 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি দুবাই চলে গেছেন, এরকম একটি কথা যখন শোনা যাচ্ছে তখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন তাদের কাছে কোনো ধারণা নেই যে তিনি গেছেন কিনা। এদিকে ভারত এবং আরব আমিরাত উভয় সরকারই বলছে এ ব্যাপারে তাদের কাছে কোনো সঠিক তথ্য নেই। এটি একটি খবর। এর বাইরে আরেকটি খবর জানেই, সাবেক বলা যায় যে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তিনি জামিন, তার 5টি মামলা ছিল, রিমান্ডে ছিলেন, সেই অবস্থায় আজকে তিনি জামিন পেয়েছেন, সেটি একটি খবর। এর বাইরে আরও বেশ কয়েকটি খবর রয়েছে, যেমন সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএসসির চেয়ারম্যান সহ 13 জন পদত্যাগ করেছেন। এর বিএনপির 2 জন নেতা অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু 2 বছর হলো, সে বিষয়ে তাদের সমালোচনা কিংবা তারা কতটুকু করতে পেরেছেন, কি করা প্রয়োজন, সে বিষয় নিয়েও তারা বেশ কিছু কথা বলেছেন। আমরা আলোচনায় সে বিষয়গুলো নিয়ে আসবো। এর বাইরে আরেকটি খবর, দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে কথা বলা হয়েছে এবং একই সঙ্গে দ্রব্যমূল্যর ক্ষেত্রে মানুষের যে হতাশা সেটি বন্ধ করতে তারা কাজ করছেন বলে জানিয়েছেন। এদিকে 3.5 কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, 8টি কোম্পানিকে সে অনুমোদন দেওয়া হয়েছে। এই খবরগুলো এবং আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবের বা দুর্গা পূজার আনুষ্ঠানিকতা দিয়ে শুরু হবে। আমরা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনার জন্য আমরা স্টুডিওতে 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বামে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং তারপরে রয়েছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি প্রথমে আসাদুজ্জামান রিপন, আপনার কাছেই যাই। প্রথমে যে সংবাদটি বলছিলাম যে গত 2-3 দিন ধরে একটি খবর বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, অনেকের মনেও খুব প্রশ্ন জেগেছে কিংবা কৌতূহলও আছে যে যিনি 5 আগস্ট দেশ ছেড়ে চলে গেছিলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গিয়েছিলেন, দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, এবং সেটি ভারতে তিনি গিয়েছিলেন, ভারতে তিনি ছিলেন। কিন্তু এখন একটি কথা হচ্ছে যে তিনি দুবাই চলে গেছেন, কিন্তু সংযুক্ত আরব আমিরাত এবং ভারত সরকার তারা কেউ এ ব্যাপারে কিছু জানে না। পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে তিনি আসলে কোথায় গেছেন তাদের কাছে স্পষ্ট ধারণা নেই। রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কথা না ভারত সরকারের, এবং আইন বিচার বিভাগ চাইলে পলাতকদের ফিরিয়ে আনা হবে। তার ছেলে সজীবদের জয় আবার বলেছেন তার মা ভারতেই আছেন। ধন্যবাদ আপনাকে। আসলে উনি দিল্লিতে আছেন না, দুবাই আছেন না, কাতারে আছেন, এটি না আমাদের এত হেডেক কেন? উনি রাজনৈতিক আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। ওই যে চট করে মানে চলে আসবো, কাছেই আসি, সেটা তো না। অ্যাটলিস্ট যদিও যে স্টেটমেন্টটা বললেন, যে কনফিউশনটার কথা বললেন যে উনি দুবাই চলে গেছেন, অথবা কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলছেন উনি কাতারে গিয়েছেন, তো দুবাই অথবা কাতারে যদি যে থাকেন ধরে নিলাম, এর বাইরে বেলারুশের কথাও আসতেছে। হ্যাঁ, বেলারুশের কথা, বেলারুশে যেতে পারেন, সেটা ঠিক আছে। হ্যাঁ, তো যেখানে বেলারুশ বলেন, কাতার বলেন, দুবাই বলেন, যেখানে থাকেন না কেন, তিনি যে চট করে আসছেন না বা আসার কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো স্বৈর শাসক, পতিত স্বৈরাচার গোষ্ঠীশুদ্ধ পালিয়ে যায় না, গোষ্ঠীশুদ্ধ কেউ পালিয়ে যায় না, আর পালিয়ে গেলে কেউ আসেও না। আপনার নিকট অতীতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এরা পালিয়েছেন, তারা কিন্তু ফেরত আসেননি। আচ্ছা, তো এই 350 এমপি প্লাস সাবেক এমপি মিলে ধরেন প্রায় 450। এই 450 এমপি কি আছে দেশে? হয় পালিয়েছে, নতুবা লুকিয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। আপনার প্রজাতন্ত্রের, আপনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়েছে, সচিবালয়ের অনেক সচিব পালিয়েছে, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি পালিয়েছেন নাকি? তো সাবেক গভর্নর, সরি বর্তমান তো নয়, উনি কেন পালাবেন? উনি তো জনগণের আন্দোলনের ফসল হিসাবে আছেন, সেটা ঠিক আছে। তো এরকম, এবং বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছেন। এরকম পলানোর ইতিহাস, এবং পলাতক সরকার, পলাতক লীগ, তাই না? এটা কি পৃথিবীতে আছে নাকি আর? তো সুতরাং তিনি যে চট করে আসছেন না, আসার কোনো সুযোগ নাই, বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করছেন না, করবেন না, এটা অ্যাটলিস্ট এস্টাবলিশড। যারা কেউ এই মানে আপনার গুজব টুজব ছড়ান,
তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না, শেখ হাসিনার আগামী 50 বছরে, ওই 41 সাল বলেছিলেন না, জি হ্যাঁ, জি আগামী 50 বছরও তার আর ফেরত আসার কোনো সুযোগ নাই, এবং আওয়ামী লীগেরও পুনর্বাসনের কোনো সুযোগ নেই। সরকার কি ফিরিয়ে আনার চেষ্টা করবে না? সরকারের দায়িত্ব, সরকারের যেটা বলছেন, হ্যাঁ বিচারের জন্য তাকে তো দেশের জনগণ বিচারের আওতায় আনতে চায়, বিচার করতে চায়। তিনি যে অপরাধগুলো করেছেন, যে হত্যাকাণ্ডগুলোর জন্য তিনি যে দায়ী, তো এই যে এখনো তো একটি শিশু মানে একেবারেই মানে কি বলে মানে মৃত্যুসজ্জা, তার অবস্থা খুবই খারাপ, এখনো মারা যাচ্ছে, এখনো মারা যায় প্রায় প্রতিদিনই। আপনি যদি পত্রিকার পাতা খোঁজেন, একজন দুজন মারা যাচ্ছে, একজন দুজন করে মারা যাচ্ছে। হাসপাতালে এই হত্যাকাণ্ডের দায়িত্ব, অথবা যারা মানে ভীষণ ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে যারা দিন মানে কাটাচ্ছেন, যারা এই গত আন্দোলনে যারা আহত হয়েছেন, কেউ 2 চোখ হারিয়েছেন, কেউ 1 চোখ হারিয়েছেন, 1 হাত হারিয়েছেন, 2 পা হারিয়েছেন, তো অসংখ্য মানুষ আছে। এটা দায়িত্ব কি এমনি যায়? এমনি হতে পারে। 105 জন শিশু মারা গেছে। তো এটা দায়িত্ব কাউকে নিতে হবে না? সরকার প্রধান হিসেবে উনি দায় এড়াতে পারেন? দল হিসেবে কি তার দল এটা এড়াতে পারে? কারণ তার দলের সাধারণ সম্পাদক বলেছেন যে মানে যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট, ছাত্রলীগ যথেষ্ট, এবং তারপর তো আমরা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার, আওয়ামী লীগের লোকেরা তারা সশস্ত্র অবস্থায় তারা মাঠে, এবং প্রায় মাঝে মধ্যে 2-1টা করে ধরা পড়ছে, যাদের ভিডিও বা আপনার স্টিল পিকচার দিয়ে যাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, তারা ধরা পড়ছেন। সুতরাং দলগতভাবে আওয়ামী লীগের হত্যাকাণ্ডের এই মানবতা বিরোধী অপরাধের জন্য এটার দায় আওয়ামী লীগ দলগতভাবে এড়াতে পারে না, ছাত্রলীগ এড়াতে পারে না, যুবলীগ এড়াতে পারে না, তাদের কোনো লীগ মানে কোনো অঙ্গ সংগঠন এড়াতে পারে না। এবং দলের প্রধান হিসেবে শেখ হাসিনা এড়াবার তো কোনো সুযোগই নেই। তাকে অবশ্যই মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার জন্য তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এবং দ্য হেগের আদালতের সম্মুখীন তাকে করতে হবে, শুধুমাত্র বাংলাদেশ না। একটু আপনার এই কথার প্রসঙ্গে একটি প্রশ্ন আমার কাছে এসেছে, সেটি মনে হয়েছে যে আপনি যেটি বললেন যে দলগতভাবেও আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে, কিন্তু আপনার দলের মহাসচিব তিনি আবার যে বক্তব্য দিয়েছেন সেটির যেরকম ব্যাখ্যা এসেছে তাতে হচ্ছে যে যারা দলের ভেতর থেকে অপরাধ করেছে তাদের বিচার হতে পারে, কিন্তু একটা দলকে এভাবে নিষিদ্ধ করা কিংবা গণতান্ত্রিক দল হিসেবে আরেকটি দলের তো নিষেধাজ্ঞা চাওয়ার কোনো কারণ নাই। কিন্তু একটি দল যদি অপরাধের সাথে জড়িয়ে পড়ে খুব সাংগঠনিকভাবে, দিস ইজ মাই এক্সপ্লানেশন, প্রবাবলি অনেকেই একমত হবেন, একটি দল যখন রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে অপরাধের সাথে জড়িয়ে পড়েন, যে হত্যাকাণ্ডের কথাগুলো বললাম, যেগুলো আপনার গত 36 দিনে মানে আপনার জুলাই টু আগস্ট 5 তারিখের মধ্যে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, তার দায় আওয়ামী লীগ কীভাবে এড়াবে? তার ছাত্র সংগঠন কীভাবে এড়াবে? ওবায়দুল কাদের সাহেব কীভাবে এড়াবেন? তার মন্ত্রী পরিষদের লোকেরা কীভাবে এড়াবেন? সরকারের লোকেরা তো নিশ্চয়ই সরকারের নির্দেশেই তো আপনার আইজিপি বলেন বা আদার অফিসার তারা সেটা করেছেন। কিন্তু একটা ইলিগাল গভর্নমেন্ট, যেই গভর্নমেন্টটি অব্যাহতভাবে পারপেচুয়ালি যে গভর্নমেন্টটা ইলিগাল ছিল, ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়নি, এ ধরনের একটি অবৈধ সরকারের, একটা অনির্বাচিত সরকারের হুকুম পালন করার জন্য যারা আপনার মানে প্রজাতন্ত্রের বলে যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা খুব হেল্পলেস ছিলাম, আমরা তাদের হুকুম তামিল করেছি। তোমার অবৈধ সরকারের হুকুম তামিল কেন করবে? যারা নির্বাচিতই না তাদের কেন নির্বাচিত বলে গণ্য করেছো? এই প্রজাতন্ত্রের লোকেরা কি এর আগের প্রশাসনের শৃঙ্খলা ভঙ্গ করেনি? এটা 96 সালের কথা যদি আমি ধরি, জনতার মঞ্চ তারা বানিয়েছিল বিএনপি সরকার আমলে। আচ্ছা, আমরা একটু সাকিবের কাছে যাই। সাকিব ভাই, একটু সংক্ষেপেই আপনার কাছে এটা জানতে চাই, পরে বিরতির পরে আবার বিস্তারিত আমরা আলোচনা করার সুযোগ পাবো। আপনি কি মনে করেন বা আপনার কাছে এটি কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে ভারত জানে না, মানে ভারত জানে না আমি ঠিক বলবো না, ভারত বলছে তারাও এর সঠিক কোনো তথ্য জানাতে পারেনি, আরব আমিরাতের সরকারের কাছেও সঠিক তথ্য নেই, বাংলাদেশ সরকারও বলছে শেখ হাসিনা কোথায় আছেন তারা জানেন না, এটি আসলে খুব বেশি উদ্বেগ বা উৎসাহের কারণ কিনা? না দেখুন, শেখ হাসিনা কোথায় আছেন এটা তো সবচেয়ে ভালো উনি জানেন, 1 নম্বর। 2 নম্বর, এটা ভারত সরকারের জানার কথা, অ্যাটলিস্ট যে উনি ভারতে আছেন কিনা, কারণ ভারত সরকার তো আর গোপনে তাকে আশ্রয় দেয়নি, এটা তো পরিষ্কারভাবেই তাকে আশ্রয় দিয়েছে। সেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদে এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন। আমরা যেটা মানে মনে করি যে বাংলাদেশে মানে 3টি নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া, দিনের পর দিন গুম খুন থেকে শুরু করে লুণ্ঠন, অর্থ পাচার এবং একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করার জন্য, এবং সর্বশেষ জুলাই আগস্টে যে নির্বিচার গণহত্যা, মানে একটা আমাদের 105 জন শিশুর কথা আপনি বললেন, যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে একটা গণতান্ত্রিক আন্দোলনের উপরে, নিরস্ত্র জনগোষ্ঠীর উপরে, সেইটার তো
প্রধান নির্দেশদাতা উনি, কাজেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং জনগণ ন্যায় বিচার দেখতে চায়। তো সেইটার বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের উদ্যোগ দেখতে চাই এবং তাকে বিচারের মুখোমুখি করবেন সেটাই মানে মানুষ প্রত্যাশা করে। রাজনৈতিকভাবে তো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে তার নিজের পরিণতি নিজেরাই নির্ধারণ করেছে। এখন সেই জায়গায় দল হিসেবে এই হত্যাকাণ্ড, এই অত্যাচারের দায় কতটুকু সেটাও একটা বিচার্য বিষয়। সেটা যেমন একটা আদালতের এখতিয়ার, সেটা তেমনি জনগণের কাছেও একটা ব্যাপার। জনগণ এটাকে কিভাবে নেবেন। আমরা মনে করি বাংলাদেশের মূল জায়গা হচ্ছে যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি এবং সেই জায়গায় গণতান্ত্রিক বাংলাদেশে ন্যায় বিচার যেমন থাকবে তেমনি একটা ইনক্লুসিভ বাংলাদেশ আমরা করতে চাই। দুটোই একসাথে চলবে। ন্যায় বিচার মানে হচ্ছে যারা অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যে ঘৃণা, বিদ্বেষ, বিভাজন এবং রাষ্ট্র এমন একটা ব্যবস্থায় পরিণত করা হয়েছিল যে সেটা জনগণকে ঐক্যবদ্ধ করার বদলে জনগণকে মানে প্রতিপক্ষে পরিণত করা, তার উপরে নির্বিচার হত্যাকাণ্ড সহ তাকে দাবিয়ে রাখার একটা যন্ত্রে পরিণত হওয়া, এইটা বদল করা হবে মৌলিকভাবে, আমূলভাবে এবং প্রায় বলতে পারেন উল্টো জায়গায় দাঁড় করানো, অর্থাৎ একটা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তি, যে নাগরিকের মর্যাদা, নাগরিকের অধিকার, এটাই এবং সেখান থেকেই কর্তব্যের প্রশ্ন, এইটাই হচ্ছে ভিত্তির জায়গা। এবং সেখানে পরিচয়, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা এগুলোকে ছাপিয়ে নাগরিকের মর্যাদা, ন্যায় বিচার, সুযোগের সমতা, এগুলো হচ্ছে প্রধান জায়গা তৈরি হবে। তো সেই রকম একটা রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেটা 71 সালেরও আকাঙ্ক্ষা ছিল, যেটা 24-এরও আকাঙ্ক্ষা, ওইখানেও সুযোগের সমতার প্রশ্ন ছিল। এখানে বৈষম্যহীন শব্দে ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারকে ধারণ করেছে এক বাক্যে, এক শব্দের মধ্যে, বৈষম্যহীন বাংলাদেশ চাই। এইভাবে জনগণ একটা তার নতুন করে 53 বছরের এই উল্টো স্রোতের জায়গায় নতুন আবার করে নিজেদের ইতিহাসকে ধারাবাহিকতা, সেই ঝান্ডাকে সামনে নিয়ে এসছেন। সুতরাং সেই বাংলাদেশের জন্য যা করণীয় সেটাই, সেই বাংলাদেশের সাথে সাযুজ্যপূর্ণরাই বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি। আমরা একটু রিপন ভাইয়ের কাছে আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই। সেটি হচ্ছে আজকে আমরা দেখেছি যে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, যিনি ঢাকার খিলগাঁওয়ের এমপি ছিলেন এবং তিনি জামিনে মুক্তি পেয়েছেন। পরশু তাকে আমরা গ্রেফতারের খবর শুনেছি, তারপর তিনি রিমান্ডে ছিলেন এবং আজকে তাকে অনেকটা বলা যায় যে তার মোট 5টি মামলা, 2টি হত্যা মামলা, 2টি হত্যা চেষ্টা মামলা, যে 4টি খিলগাঁও থানায় এবং এর বাইরে পল্টন থানায় একটি হত্যা চেষ্টা মামলা আছে। আমরা এ পর্যন্ত আর কাউকে এখন পর্যন্ত দেখি নাই যে যাদেরকেই আদালতে হাজির করা হয়েছে কেউ এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন। কেন তিনি মুক্তি পেয়েছেন, সেটি কি শুধুই তার শারীরিক অসুস্থতা, না ভেতরে অন্য কোনো কারণ থাকতে পারে? জামিন দেওয়াটা তো আসলে আদালতের ইখতিয়ার। যদি রাজনীতিবিদ হিসেবে কিভাবে বিচার বিভাগকে যদি আপনি স্বাধীনভাবে ফাংশন করতে দিতে চান, তাহলে তো আদালতের নিজস্ব একটা সে থাকতে হবে, মানে অর্থাৎ তার জুডিশনে, তার বিবেচনা বোধে তারা যেটা ভালো মনে করবেন। যেমন আমাদের সময় একসময় বলা হতো না এদেরকে জামিন দেওয়া যাবে না, তাই না? নিশ্চয়ই সরকার এই ধরনের বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছেন না যে না এদেরকে জামিন দেওয়া যাবে না। বিচারক যদি মনে করে থাকেন যে তিনি জামিন পেতে পারেন, অথবা তার আইনজীবী যদি জামিন পাওয়ার ক্ষেত্রে যদি যেই যুক্তি দেখিয়েছেন তাতে যদি বিচারক যদি কনভিন্সড হয়ে থাকেন, তাহলে তো মানে জামিন পেতে আদালতের সিদ্ধান্ত। তো আমি আসলে অন্য কোনো মন্তব্য করতে পারি না। আমার তো এটা নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন একটু জানতে চাই। সেটি হচ্ছে কিছুক্ষণ আগে সাবেক এমপি, যিনি সুনামগঞ্জ 5 আসনের এমপি ছিলেন, মুহিবুর রহমান মানিক, তাকে গ্রেপ্তার করেছে। তো এরকম আমরা অনেক এমপিকে গ্রেপ্তার দেখছি, আওয়ামী লীগের ছোট ছোট অনেক নেতাকেও গ্রেপ্তার দেখছি, কিন্তু যাদের জনমনে প্রশ্ন, যাদেরকে
এই ছাত্ররা যাদেরকে বলেছে বা আন্দোলনকারীরা যাদেরকে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের আরও নীতি নির্ধারক বা মোহাম্মদ আরাফাতের কথা যদি বলি, হাসান মাহমুদের কথা বলি, কখনো প্রথম দিকে আমরা শুনেছিলাম তাদেরকে ধরা হয়েছে, আবার পরবর্তীতে শুনি যে কেউ বেলজিয়ামে চলে গেছে, কেউ ভারতে চলে গেছে। আসলে এই বিষয়গুলো কি আপনাদের পক্ষ থেকে কি শুধুমাত্রই সরকারের মেয়াদ নিয়ে চাপ দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কোনো চাপ আছে এখন কিনা? দেখেন এই মানে আমার ধারণা যে সরকার নিশ্চয়ই বা আইন প্রয়োগ, এমনি তো সমস্যা হচ্ছে কি পুলিশে তো এমনি ডিসফাংশনাল হয়ে গেছে। জি। গ্রেপ্তার করার দায়িত্বটা কাদের? পুলিশের মূলত, তাই না? ম্যাজিস্ট্রেসি আর্মি, কিন্তু আর্মি তো মানে ধরার পরে বিচার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেসি, হর্ন করার ব্যাপারে তো আর্মি না, বিজিবিও না। বিজিবির বোধহয় এখন মানে কাজ করছে না, বোধহয় বিজিবিকে নামানো হয়নি। তাহলে যেখানে পুলিশ সক্রিয় নাই, পুলিশ প্রতিষ্ঠানটা একেবারেই ভেঙে পড়েছে। সুতরাং এখানে তো কিছু গ্রেপ্তার করার ক্ষেত্রে সংকট আছে। আপনার অনেক লোক যদি যেটা হোম অ্যাডভাইজার যেটা বলেছেন যে 5-6-7, তো তখন তো একটা ললেসনেস ছিল, পুলিশ কাজ করেনি, পুলিশ ছিল না সেইভাবে। তো এর মধ্য থেকে অনেকেই পালিয়ে যেতেই পারেন। এবং আমি তো মানে অনলাইনেই দেখেছি যে ওবায়দুল কাদের, আসুজ্জামান, কামাল এরা অনেকেই তাদেরকে কলকাতার কি একটা পার্কের নাম বলেছে, তারা সেখানে গিয়েছে। আমরা তো ছবিতে দেখলাম গতকালকে দেখলাম পুলিশের অ্যাডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চের দায়িত্বে যিনি ছিলেন মনিরুল ইসলাম, তাকে দেখলাম দিল্লির একটা মানে শপিং সেন্টারে তিনি কেনাকাটা করছেন। তো ফলে মানে অভয় অরণ্যে তো অনেকই আছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যে কথাটি আপনি বলছিলেন যে বিজিবি যেটা বর্ডার গার্ড বাংলাদেশ, তারা তো সীমান্ত ছিল। আমি ধরলাম 8 তারিখ বা 4-5-6, 5-6-7, 8 তারিখ পর্যন্ত সরকারের শপথ নেওয়া পর্যন্ত পুলিশ নাই। পুলিশ তারপরে রিফর্ম হওয়ার আগ পর্যন্ত বা সবার পক্ষ থেকেই বলা হচ্ছে যে পুলিশ তো ওই অবস্থায় নাই। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ তো ছিল। এবং আপনার যদি আরও একটু সহজ করে বলি যে বর্ডার গার্ড বাংলাদেশ তো আমরা দেখেছি যে সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার করেছে। তা এরকম ইসাক আলী খান পান্না, যিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, তিনি পার হইতে যে তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাহলে কোথাও কোথাও তাদেরকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। আবার এই বড় বড় ফিগারগুলোর আগব বোয়াল বা আমি যদি রুই কাতলা বলি, তারা চলে যাচ্ছেন কি? আচ্ছা, এখন দেখেন আপনার ওই যে দুদক বলেছিল না যে কি আমরা কি চুনোপুটি নিয়ে ব্যস্ত না রাঘব বোয়াল নিয়ে ব্যস্ত, তাই না? তো রাঘব বোয়ালের তো আবার রাঘব জিনিস আছে, সোজা কথা। মানে কি টাকা পয়সা? টাকা পয়সা। এবং আপনি মানে আপনার যে মানে মানিক সাহেবের ব্যাপারে যদি আপনি দেখেন, সে তো নিজে বলেছে যে এত টাকা নিয়ে যাচ্ছিলাম, 70 লাখের মতো। তারপরে কি বলছে যে মানে ছেলে পেলে টাকা নিয়ে গেছে, তাই না? তাকে ভারতে রেখে গেছে এরকম একটা তারপরে ধারণা। আমরা তাকে ওখানে নিয়ে গেছিল, আবার বোধহয় ওখানে টাকা পয়সা ওরা তো খেয়ে ফেলেছে, ওনার টাকা পয়সা ইন্ডিয়ান সাইডে যারা আছে তারা চিন্তা করে টাকা যখন নেওয়া হয়ে গেছে, এই মাল আবার বাংলাদেশে তারা আবার এক্সপোর্ট করে দিছে। মূলত বিজিবি তাকে ধরে নেই, ওই ইন্ডিয়ান যে বাটপারগুলো তাকে তার টাকাগুলো নিয়েছে, ওই বাটপারগুলো তাকে আবার এক্সপোর্ট করে দিয়েছে। মানে আবার মানে এটা বলে ঘাড় ধাক্কা দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে মানে পুশ ব্যাক করেছে তাকে। তো এখন কথা হচ্ছে যে আপনার টাকা পয়সা তো বাংলাদেশের সোসাইটিটা যেভাবে গত 15 বছর নষ্ট হয়েছে, এটা তো এই সমাজটা তো কলুষিত হয়েছে, এটা তো সত্য। আমাদের অনেক মানুষগুলো কিন্তু তাদের মানে আমাদের অনেকের চরিত্র আমরা নষ্ট করেছি, তো কোনো সন্দেহ নাই। তো যেখানে হাজার হাজার কোটি টাকা যারা কামিয়েছে, তারা যদি মানুষের সামনে যেরকম কিছু নোট যদি সামনে রাখেন, 2-4টা না, মানে মানিক সাহেবের কত বললেন যেন আপনি, 70 লক্ষ। হ্যাঁ, 70 লক্ষের মতো। এরকম টাকা 70 লক্ষ বা 2-4 কোটি টাকা যদি কারোর সামনে ঘুরায়, যে বললাম চরিত্র অনেকেই নষ্ট হয়ে গেছে, তখন তো মানে অবাধে চলেই যেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রশ্নটা এখানে না, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে একটা গরু পাচার হওয়ার ব্যাপারে যেখানে ইন্ডিয়ান বিএসএফ, হ্যাঁ, ইন্ডিয়ান বিএসএফ একটা গরুর দাম কত? 1 লাখ, 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, বড় তো না, আরো কম। একটা গরু বাংলাদেশে পাচার হচ্ছে বা একটা গরু নেয়ার জন্য সীমান্তের গরিব মানুষজন হয়তো এর মধ্যে এনগেজ কেউ আছে, তাদেরকে ধরা হচ্ছে, মারা হচ্ছে, লাশ গুম করা হচ্ছে ইত্যাদি, কত কিছু, লাশও নিয়ে যাচ্ছে। তো এতগুলো বড় বড় মানে কি বলবো এই যে পলিটিক্যাল ব্রাহ্মা জাতের যে গরুগুলো পার হইলো বাংলাদেশ থেকে, কারা পার করলো? ব্রাহ্মা মানে বলতে চাচ্ছে এটা বড় সাইজের গরু। এই যে চরিত্র নষ্ট হয়ে গেছে আপনি বললেন, যারা চলে যাচ্ছে টাকা দিয়ে, কাদের টাকা দিচ্ছে, কারা নিচ্ছে? ওয়েল, এই যে আপনি বিজেপির কথাটা তুললেন, এই গত 15 বছর রিক্রুট তো সবই তো ভাই আপনার আওয়ামী লীগ দেখেই তো রিক্রুট হয়েছে। এইখানে যারা দায়িত্বশীল, পুলিশে বলেন, নানান জায়গায় বলেন, সব এই মনমরা বাহিনী, এটা পুলিশের নাম ছিল মনমরা বাহিনী। এদের খুব মন খারাপ, টাকা আগের মতো কামাতে পারছে না। দেখবেন রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল নাই, একেবারে মানে মিসম্যাচ অবস্থা। তো বর্ডারে ওরাও হাত পা ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, কে গেল কে আসলো মানে সবই তো তারাই। এখন
যেই স্যারের আমলে নিয়োগ পেয়েছে, মানে আমি বলি আসাদুজ্জামান খান কামাল, জি, জি। স্যার চলে যাচ্ছে, তো স্যারে ঠেকাই কেমনে, কথার কথা। এবং এই ওবায়দুল কাদেরদের সুপারিশে তাদের দলের লোকজন এইগুলো তো মানে রিক্রুটেড হয়েছে। এই জন্য আমরা বলেছি যে আপনার আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এবং সরকারের সচিবালয়ে নানা জায়গায় সরকারের ভূত বলবো না, সরকারের ছায়া বলবো না, সরকারের খোদ এই দালালগুলো রয়ে গেছে, তাদের রিক্রুটেড লোকগুলো রয়ে গেছে। এই লোকগুলোর জন্য আপনি এখন পর্যন্ত আপনি কিন্তু আইনের ব্যাপারটা কিন্তু আপনি খুব শক্তভাবে হ্যান্ডেল করতে পারছেন না, আমরা পারছি না। তো এই পাচার করার ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে যারা আপনার কি বলে রিক্রুটেড যেই ইয়েগুলো ছিল, লোকজন ছিল, তারাই তাদেরকে সাহায্য করেছে এবং আপনার একেবারে মানে অবাধে নির্বিঘ্নে পার হয়েছে। কিন্তু আমার প্রশ্ন এটা ছাড়াও, যেই বিএসএফ একটি গরুর বেলায় চোরাচালানির বেলায়, এটা তো এক ধরনের চোরাচালান। এরা বিনা পাসপোর্টে বিনা বর্ডার দিয়ে যে মানে চোরা কারবারিদের মতো এরা যে ভারতের সীমান্তে গেল, বিএসএফ কি কাউকে গুলি করেছে নাকি? আপনি দেখেছেন যে আওয়ামী লীগের কোনো এমপি, আওয়ামী লীগের কোনো নেতা, আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী কেউ গুলিবিদ্ধ হয়েছে দেখেছেন আপনি? গুলিবিদ্ধ না, কিন্তু এই যে ইসাক আলী খান পান্নার কথা যেটা বলছিলাম, একটা ধারণা করা হচ্ছে যে ওই পাশ থেকেই হয়তো গুলি হয়েছে। সেটা হয়েছে, একটা ঘটনা হয়তো হয়েছে, পরবর্তীতে হয়তো মানে ইন্ডিয়ান আমরা কি আসলেই বিএসএফ কে দায়ী করব নাকি আগে বিজেপি কে দায়ী করব? আমি একটু সাকিবের কাছে ইস্যুটা জানতে চাই যে আমরা যেভাবে হাসতে হাসতে বলছি কিংবা যেভাবে ভাবছি আমরা যে এরা পার হয়ে যাচ্ছে 15 বছরের রিক্রুট, এভাবে বলে আসলে এখনো কি আমরা কে কোত্থেকে কিভাবে কাকে পার করে দিল এখনো কি সেটি বের করা সম্ভব না? না দেখুন, আমি এর আগে বলেছি যে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার দেখতে চায়। জি। যারা আমাদের শিশুদের থেকে শুরু করে ছাত্র, শ্রমিক, এই যে অসংখ্য তরুণ, এমনকি অনেক সিনিয়র সিটিজেনদেরকেও এই যে হত্যা করেছে, নির্দেশদাতা থেকে শুরু করে একেবারে বাস্তবায়নকারী পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় দেখতে চায়, আইনের আওতায় দেখতে চায়। এবং এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, তারা দায়িত্ব করে নিয়েছেন রাষ্ট্র পরিচালনার। কাজেই তারা এই বিষয়ে মানুষের ভরসা রাখবেন, মানুষের আকাঙ্ক্ষা কিংবা তাদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন করবেন, এটাই আমরা দাবি করি। এবং এই যে যারা পালিয়ে যাচ্ছেন, কিভাবে পালাতে পারছে, আপনার ধারণা কি? আপনি কি এই বিষয়ে কিন্তু তাদের জবাবদিহিতা করতে হবে, কারণ মানুষ একসময় জবাব চাইবে। সেই বিষয়টা যাতে তারা বিবেচনার মধ্যে রাখেন এবং ন্যায় বিচারের পথটা প্রশস্ত করেন, এটুকুই আমরা বলবো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে নানাভাবে প্রশাসনিক পুনর্গঠনের যে কথা আমরা শুরু থেকে বলেছি, যে এই অন্তর্বর্তী সরকারের দুটো দায়িত্ব আছে। একটা একেবারে আশু, কারণ এরা তো একটা কাজ, মানে প্রথম দ্বিতীয় যে দুটো, একটা আশু কাজ, একটা যেটা হচ্ছে একেবারেই প্রাত্যহিকভাবে প্রতিদিন মোকাবেলা করতে হচ্ছে, যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো নিয়েছেন, তার মানে দেশের সব কাজই তাদেরকে আসলে করতে হচ্ছে। এবং সেটা করতে গেলে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যেগুলো এই ফ্যাসিস্ট সরকার এটাকে যেভাবে দলীয়কৃত করেছে এবং তারা যেভাবে মানুষ হত্যায় ব্যবহৃত হয়েছে, কাজেই ক্ষমতা হারানোর সাথে সাথেই দেখা গেছে একটা বড় ধরনের ভাঙন পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রভাব আছে। প্রশাসনিক পুনর্গঠন একটা জরুরি কাজ এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে যারা ফ্যাসিস্ট সরকারের খুব ঘনিষ্ঠ সহযোগী ছিল, তারা এখনও বিভিন্নভাবে এখানে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছেন, নিজেদের আড়াল করছেন এবং নানাভাবে একটা ক্ষমতা রক্ষা করে চলেছেন। এই জায়গায় অন্তর্বর্তী সরকারকে আরও কি বলে যে সক্রিয়, কার্যকর এবং যথাযথ যে বলে বিচার বিবেচনা, এইটা তাদেরকে করতে হবে যে কিভাবে এই জিনিসটা ঘটাবে। এবং এই ক্ষেত্রে যারা অকার্যকর করছে, এখন একজন উপদেষ্টা তো তিনি একটা নির্দেশ দিলেন, কিন্তু সেটা তো কার্যকর হতে হবে। বাস্তবায়নকারীরা যদি অকার্যকর করে ফেলেন নির্দেশগুলো, সেইগুলোকে তারা খুব গুরুত্বের সাথে নেবেন এবং সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যবস্থা ছাড়া এটা চলতে থাকলে তাহলে কিন্তু ওই অকার্যকারিতাই বিভিন্নভাবে বাসা বাঁধবে এবং এইটা অচল অবস্থা তারা সৃষ্টি করতে পারবেন। মনে রাখা দরকার যে মানে পতিত ফ্যাসিস্ট শক্তিকে দুর্বল ভাবার কিছু নাই, তারা যথেষ্ট প্রভাবশালী ছিল। তারা 15 বছর ধরেই রাষ্ট্রটাকে যেভাবে নিজেদের করে ফেলাটাকেই একেবারে নিরঙ্কুশ করে ফেলাটা একটা লক্ষ্য হিসেবে নিয়েছিল, তাতে তাদের এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণ শক্তি আছে। এবং যেভাবে বিদেশ থেকে পরিষ্কারভাবে নির্দেশনা আসছে যে চট করে ঢুকে পড়বেন, এবং সবচেয়ে বড় ব্যাপার সম্প্রতি যে নির্দেশনা, যেটা আমি সাধারণত কোনো টেলিফোন লিক নিয়ে কথা বলি না,
কিন্তু আমি আজকেও একটা অনুষ্ঠানে বলছিলাম যে শেখ হাসিনার যে টেলিফোন লিকগুলো হচ্ছে, এইটা কতটা লিক আর কতটা তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে করছেন। কেননা যেহেতু কথা বলার উপরে এক ধরনের মানে ফাঁস না প্রচার, এটা নিষেধাজ্ঞার মতো আছে বলে দেখা যাচ্ছে যে যেহেতু সরকারের দিক থেকে আপত্তি তোলা হয়েছে, কাজে এখন মানে ফাঁসের নামে আসলে প্রচার হচ্ছে। কাজে সেইখানে যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলোকে তো বিবেচনার মধ্যে নিতে হবে এবং সেখানে পরিষ্কারভাবে মানে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই সমস্ত লোকগুলোর নামের তালিকা করতে, এইবার তারা ফিরে আসতে পারলে তারা এগুলো সব ব্যবস্থা গ্রহণ করবে, আত্মীয় স্বজনের খেয়াল করবে। এই ধরনের বক্তব্য দেওয়া মানে হচ্ছে যে একটা মেসেজ দেওয়া যে তোমরা কিন্তু উল্টে যেও না আর কি, আমরা কিন্তু আসছি এবং আমরা এটা ইয়ে করব। তার মানে রাষ্ট্র ব্যবস্থার ভেতরে এখনও ওই অকার্যকর যাতে করে ফেলে এবং সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। কাজে এই ক্ষেত্রে একটা বড় রোল প্লে করার ব্যাপার আছে এই সরকারকে, এবং আমি মনে করি অত্যন্ত বিবেচনার সাথে এবং দক্ষতার সাথে এই সিদ্ধান্তগুলো তাদের গ্রহণ করতে হবে, কীভাবে পুরো প্রতিষ্ঠানটার পুনর্গঠন করা দরকার। এবং এই ক্ষেত্রে মানে এই বিষয়ে আমি আর বিস্তারিত না বলি, এটা তাদের দায়িত্ব। আমরা কিছু প্রস্তাবনা আমরা রাখছি যেগুলো মানে আমাদের সাথে যখন আলোচনা হচ্ছে সেখানে আমরা বলছি। আমরা যে কথাটা বলতে চাই যে এই সরকার কিন্তু কেবল এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী নন। এই সরকারের শক্তির জায়গা হচ্ছে শিক্ষার্থীরা, এই সরকারের শক্তির জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো, শ্রেণী পেশা সংগঠন এবং দেশের সাধারণ জনগণ, যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটা বড় আকারের গণ অভ্যুত্থান, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছেন। কাজেই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার করে বলবো যে সরকার এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি মানে ছাত্র, রাজনৈতিক দল, শ্রেণী পেশা সবাইকে, স্টেক হোল্ডারদের সবার সাথে কিন্তু আরও নিবিড় সংযোগ রাখা দরকার। রাষ্ট্র পরিচালনাটা কেবল তাদের মানে তারা দায়িত্ব পালন করছেন বটে, কিন্তু তাদের যে শক্তির জায়গা সেটাকে কিভাবে কাজে লাগানো যায় এইটা তাদের ভাবতে হবে এবং তারা এই কাঠামোটা যাতে তৈরি করেন সেই প্রস্তাবনা আমরা দিয়েছি যে কিভাবে আরও নিবিড় সহযোগিতার জায়গাটার জন্য কাঠামো তৈরি করা যায়। কারণ এই ফ্যাসিস্ট একটা কাঠামোর বিরুদ্ধে লড়াই করতে হলে জনগণের শক্তিটা লাগবে এবং এই জনগণের শক্তিটাই কিন্তু এই সরকারকে শক্তি যোগাবে। সেই দিকটা আমরা পরিষ্কার করে বারবার বলছি যে এটা করার মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। নানা ধরনের ব্যত্যয় আছে, কিন্তু এই সরকারকে সফল হতে হবে। এই সরকারকে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সফল হতে হবে। একটা প্রশ্ন একটু এক বাক্যে যদি আপনি দিতে পারেন ভালো হয়, সেটি হচ্ছে যে আমি যদি তিনটা বিষয় রাখি, সংস্কার, নির্বাচন এবং বিচার, আপনি মানে টপ প্রায়োরিটি কিভাবে সেট করবেন? আমি কোনোটার সাথে মানে মনে করি না, একটা একে অপরের পরিপূরক মনে করি এবং আমি মনে করি যে সবগুলো প্রক্রিয়া একই সঙ্গে চলছে। দেখুন, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, এই কথাটা কিন্তু আমরা রাজনৈতিক দিক থেকে আগে থেকে বলেছি, কিন্তু অন্তর্বর্তী সরকার কিন্তু প্রধান উপদেষ্টা প্রথম বক্তৃতাতে এই কথাটা বলেছে যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক লক্ষ্য হিসেবে সেট করে দিয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটার ভিত্তি কি হবে? একটা গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন। এই পুরোটাই কিন্তু একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া মধ্যে কোনটা এবং ন্যায় বিচার ছাড়া আপনি এই পুরো জিনিসটা কিন্তু কোনো শক্তির জায়গা পাবে না। আপনি যদি যে কোনো জরিপে দেখেন, বাংলাদেশের মানুষের 100% আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা ন্যায় বিচার চায়। কাজে এই জায়গাটাতে কোনোটাকে আপনি পরস্পর বিপরীত দেবেন। অনেকে আজকাল দেখছি সংস্কার না নির্বাচন, আমি মনে করি যে এটা একটা কমপ্লিটলি ভুল জায়গা এবং এইটার কোনো বিপরীত না। দেশে বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, দেশে একটা সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন, এগুলো একে অপরের পরিপূরক। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ না, বিশেষত বলবো যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি, কারোর প্রতিপক্ষ না, তাদের সমর্থনের উপর এই সরকার দাঁড়িয়ে আছে। এই সরকারের সাফল্য এই দেশে অভ্যুত্থানের সাফল্য। কাজেই এই সরকারের রাজনৈতিক উত্তরণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কনসেনসাস তৈরি হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, সেই কনসেনসাসকে বজায় রাখা, রাজনৈতিক পার্থক্য যে একেবারে কোনোই থাকবে না তা আমি বলছি না, কিন্তু মোটা দাগে যে কনসেনসাস একটা গণতান্ত্রিক রূপান্তরের, সেই কনসেনসাস বজায় রাখাটা মানে আমার মনে করি সকলের, সরকারের তো বটেই, সকলেরও
দায়িত্বের জায়গা। আমি একটু আসাদুজ্জামান রিপন ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে আজকে সম্ভবত সেই প্রোগ্রামে সাকিব ভাই আপনিও ছিলেন, একটি গোল টেবিল বৈঠক ছিল যেখানে কি বিএনপির দুজন নেতা বক্তব্য দিয়েছেন যে নিজেদের ডক্টর মঈন খান স্থায়ী কমিটির সদস্য বিএনপির, তিনি বলেছেন নিজেদের গন্তব্য নিয়ে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না, সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার, এটি একটি বিষয় তিনি বলেছেন। আর এদিকে রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলেছেন প্রতি বিপ্লবের ষড়যন্ত্র হচ্ছে, ছাত্র জনতার বিজয়কে ধরে রাখতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান। আমার প্রশ্ন, প্রতি বিপ্লবের কী ধরনের ষড়যন্ত্র আপনারা দেখছেন? আর একই সঙ্গে এটিও জানতে চাই, আসলেই 2 মাস যেহেতু হয়ে গেল অন্তর্বর্তী সরকারের, আপনারা কি শুধুমাত্র রাজনৈতিক যে একটি দলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা নির্বাচন দেওয়া সেটি, নাকি আসলেই আপনারা মনে করেন যে এই সরকার এখন পর্যন্ত নিজেদের গন্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই মনে করতে চাই সেটা হচ্ছে যে বর্তমান যে সরকারটি দায়িত্ব নিয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা বিশেষ পরিস্থিতি। অবশ্যই বিশেষ পরিস্থিতি হচ্ছে যে একটা তো জনগণের আকাঙ্ক্ষা, জনগণের সংগ্রাম, রক্তপাত সব কিছুই তো হয়েছে, তাই না? এই সরকার তো রক্তপাত ঘটিয়েছে তো। জি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি যে আমি আবার যে কথাটি বলছিলাম যে একটা অস্বাভাবিক অবস্থায় এই সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। একদম। অর্থাৎ সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নাই, তাই না? কিছু এবং আপনার প্রধানমন্ত্রী মানে পদত্যাগ করার পরে কে প্রধানমন্ত্রী এবং কোনো কিছুই নাই। একটা ডক্ট্রিন অফ নেসেসিটি, এমন একটি অবস্থা, যে কথাটা আমি যাতে পুনরুল্লেখ করতে চাই না সময় বাঁচানোর জন্য, যে এমন একটা পরিস্থিতি রয়েছে কে কার কাছ থেকে ক্ষমতা নেবে সেটারও কোনো ব্যবস্থা নাই, নাকি? শুধুমাত্র রাষ্ট্রের একটা পতি আছে, রাষ্ট্রপতি যাকে বলি। এই রাষ্ট্রের প্রতিটুকু যদি গতকালকে কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, নিশ্চয়ই আমি তার মঙ্গল কামনা করি, প্রতিটি নাগরিকের, প্রতিটি মানুষের মঙ্গল কামনা করি। এখন কথা হচ্ছে তাহলে আপনি এই রাষ্ট্র কোথায় যাবে? তাহলে আবারও সেই ডক্ট্রিন অফ নেসেসিটি। তাহলে এই যে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে সেদিন বঙ্গভবনে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা পরে, ইউজুয়ালি শপথ নেওয়ার যে সময়, শপথ সেভাবেই অনুষ্ঠিত হয়। যেদিন ডক্টর ইউনূস যেদিন শপথ নিলেন তার উপদেষ্টাদেরকে নিয়ে, সেদিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো বিলম্বিত হয়েছিল শপথ নিতে। পরে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রাষ্ট্রপতি একটা রেফারেন্সের জন্য পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে আন্ডার দিস পার্সপেক্টিভ, আন্ডার দিস সার্কামস্টেন্সেস, যে এখানে সংবিধান কোনো কিছু উল্লেখ নেই, প্রধানমন্ত্রী নেই, স্পিকার নেই, কেউই নেই, এই ধরনের পরিস্থিতি দেশ তো এইভাবে চলতে পারে না, দেশ তো চলতে হবে অবশ্যই। তো তখন তারা একটা সাজেশন দিলেন যে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিক সমস্ত কাজকর্ম করার জন্য তারা দায়িত্ব নিতে পারেন, নিয়েছেন বটে। আমরা এরপরে কি দেখেছি, যেটা রুহুল কবির রিজভী আমাদের জয়েন্ট সেক্রেটারি, তিনি যেটা বলেছেন তিনি সঠিক বলেছেন। বিষয়টা আমি প্রতি বিপ্লব হিসেবে দেখতে চাই না, কারণ যারা ষড়যন্ত্র হিসেবে দেখতে চান, আমি ষড়যন্ত্র হিসেবে দেখতে চাই। বিপ্লব যদি এটাকে বিপ্লব, আমি প্রথমত হচ্ছে যে আমি এটাকে বিপ্লব মনে করি না, গণ অভ্যুত্থান, আমি এটা গণ অভ্যুত্থান মনে করি। আচ্ছা, তো এই গণ অভ্যুত্থানের পরে তো একটা সরকার গঠিত, মানুষের কিছু আকাঙ্ক্ষার কারণে তো গণ অভ্যুত্থান হয়। সামগ্রিক এটা তো শুধু ছাত্রদের ব্যাপার না, ছাত্র ইউনূস সাহেবকে টুপ করে বসিয়ে দিয়েছে তা তো না, এখানে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্রাণ যায়নি, কিন্তু এই যে এতগুলো প্রায় 1.5 সহস্রাধিক মানুষের প্রাণ গেল, ইনক্লুডিং আপনি বললেন শতাধিক শিশু পর্যন্ত প্রাণ দিয়েছে, তাদের প্রাণ সংহার করেছে সরকার, দিয়েছে কোথায়, সংহার করেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র কিন্তু মারা যায়নি, দ্যাট দ্য রিয়েলিটি। আচ্ছা, তাহলে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, অসংখ্য সাধারণ মানুষ, যাদের সাথে কোটার কোনো যোগ নাই, কথাটা খেয়াল করবেন, চাকরির কোনো যোগ নাই, প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে মারা গেছে, যারা বিসিএস দেয় না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে 2011 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার অকুপাই ওয়াল স্ট্রিট নামে একটা আন্দোলন হয়েছিল, প্রায় 2 মাস চলেছে, তাই না? তো সেখানে কি ছিল, আপনার ইকোনমিক ইনইকুয়ালিটির বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল, কর্পোরেট গ্রিডের বিরুদ্ধে তাদের আন্দোলনটা ছিল, তারপরে আপনার টাকার যে ইনফ্লুয়েন্স অফ মানি ইন পলিটিক্স, সেটার বিরুদ্ধে তাদের একটা লড়াই ছিল। মোটা দাগে 3টি কারণে তারা লড়াই করেছেন। বাংলাদেশেও কিন্তু অকুপাই গণভবন হয়েছে, নামটি ছিল গণভবন, কিন্তু এটা কি কোনোদিনই গণভবন ছিল? এখানে তো রাজরাজাদের থাকার ব্যাপার ছিল, জনগণের প্রতিনিধিত্ব এখানে ছিল না। শেখ হাসিনা কি জনগণের প্রতিনিধি ছিলেন নাকি? তিনি কি জনগণের কর্তৃক নির্বাচিত লোক ছিলেন নাকি? তিনি এবং তার লুটেরা গোষ্ঠী যারা, সোজা কথা, তাদের একটা বসবাস
মানে করার জায়গা, অন্যদের বিরুদ্ধে গালমন্দ করার একটা মানে তীর্থকেন্দ্র ছিল এটা তাদের 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 উদ্দেশ্যে। ওই 5 তারিখেই 5ই আগস্টে প্রথম জনগণ এটাকে গণভবন বানালো। এটা কখনোই গণভবন ছিল না। গণভবনটা বানালো 5 তারিখে, ওটা অকুপাই করে বীর জনতা, বাংলাদেশের বীর জনতা তারা গণভবনটাকে দখল করেছে। তারপর তারা সেটাকে গণভবন বানিয়েছে, যে অর্থাৎ শাহবাগ টু গণভবনের দূরত্ব কতটুকু জনগণ একেবারে মিটার ওয়াইজ মেপে নিয়েছে কিন্তু সেদিন। দ্যাটস ট্রু। কেন তারা করলো? যে গরিব মানুষগুলো, যেই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, জি, আমি ছাত্রদের সংখ্যা খুব কম, জি, বাকি যারা তারা যেই টাকা তারা রুজি করেন, যেই টাকা তারা বেতন পান অথবা ছোটোখাটো ব্যবসা করে বা ছোটোখাটো কাজ করে যে টাকাটা পান, সেই টাকাতে তার সংসার চলে না, তার জীবন নির্বাহ হয় না। যে বাবাটি ছাত্রকে পড়ার মানে 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 তার সংসার করতে, তার সংসার চলছিল না। মানুষ এই যে অর্থনৈতিক বৈষম্য, এই এটার উপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিল মানুষ। মায়েরা ক্ষুব্ধ ছিল, তাদের কিচেন জ্বলে না ঠিক মতো, বাজারে গেলে দেখে কিন্তু কেনার সামর্থ্য নেই। মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ ছিল অর্থনৈতিক বৈষম্যের কারণে। আর কর্পোরেট গ্রিডের কথা বলবো, এই দেশে এক শ্রেণীর তথাকথিত লুটেরা ধনিক শ্রেণী, এই লুটেরা ধনিক শ্রেণী, এই লুটেরা পুঁজিপুতিরা বাংলাদেশের শেখ হাসিনার আশীর্বাদে বাংলাদেশের ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এবং বাংলাদেশের জনগণের টাকা লুণ্ঠন করে এরা এই যে সামিট গ্রুপের আজিজ খানের মতন লোকেরা সিঙ্গাপুরে 20 জন শীর্ষ ধনীর মতো একজন ধনী হন। কোথায় টাকা? টাকাটা তো বাংলাদেশের জনগণের টাকা। লক্ষ লক্ষ কোটি টাকা এস আলম পাচার করেছে। কাদের টাকা? জনগণের টাকা। বাংলাদেশের ব্যাংকের জনগণের গচ্ছিত টাকাগুলো তারা লুট করেছে বিভিন্ন প্রজেক্টের নামে। আচ্ছা, অর্থনীতির একটা জায়গা থেকে একটু যেতে চাই, একটু শেষ করবেন এটা। আমি যেটা বলতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কর্পোরেট গ্রিড, এই যে আপনার বসুন্ধরা গ্রুপ বলেন, আপনার এস আলমদের কথা বলেন, সামিট গ্রুপের কথা বলেন, এই সমস্ত লোকেরা কি করেছে? তারা শেখ হাসিনাকে সামনে রেখে নেচেছেন, গেয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন, গানও গেয়েছেন অনেক ব্যবসায়ী। তারা কি বলে? তারা বলেছেন যে আপনি 10-15 দিন 20 দিন ফ্যাক্টরি বন্ধ থাকলে কিচ্ছু হবে না, আমরা আপনার সাথে আছি, আমি তো আপনার সাথে আছি। এই যে কর্পোরেট গ্রিডের কারণেই তারা শেখ হাসিনার পাশে ছিল। আর বাংলাদেশে শেখ হাসিনা যে অবাধে যে লুণ্ঠন করেছে, অবাধে লুণ্ঠনের টাকাগুলো আমলাদেরকে সুযোগ দিয়েছেন যে টাকা কামাও, আইন প্রয়োগকারী সংস্থান অনেক অসাধু কর্মকর্তাদের টাকা কামাও, নিজেরা কামিয়েছেন, নিজেরা বিদেশে টাকা পাচার করেছেন, এবং সেই কালো টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে বছরের পর বছর বিভিন্ন মেয়াদে, সেটা 14 বলেন, 18 বলেন, 24 বলেন, বিভিন্ন মেয়াদে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকার একটা অভিলাষ তাদের পেয়ে বসে। সেই জন্যই জনগণ এই ব্যবস্থাটাকে, যেটা মানে উনি বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে রাজনৈতিক বন্দোবস্তে এই যে ঘটনাগুলো ঘটেছিল, এইটার যাতে অবসান হয় সেটার জন্য মানুষ মানে লড়াই করেছে, তাই না? একটু আপনি ছোট্ট করে একটু বলবেন, তারপরে আমরা একটু সাকিবের কাছে যাব। অনেকক্ষণ সাকিবের কথা শুনি না। সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের বিষয়ে আমরা দেখেছি যে ছোট হোক বড় হোক, খুব প্রেশার দা হোক, 15 বছর আপনারা অনেক ক্ষেত্রেই যখন দাম বেড়েছে আপনারা প্রতিবাদ করেছেন, মিছিল সমাবেশ অনেক কিছু করেছেন। এখন কি দ্রব্যমূল্য যেভাবে এখন যে অবস্থা আছে, ডিমের দাম থেকে শুরু করে, যদিও আজকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে তারা কনসার্ন এবং তারা খুবই চেষ্টা করছেন। আপনারা কি কোনো রকমের রাজনৈতিক দল হিসেবে কোনো প্রেশার দিতে চান নাকি সময় দিতে চান? না, আমি প্রেশার দেওয়ার কথাটা, প্রেশার শব্দটা ব্যবহার করতে চাই, কারণ আমি বাস্তবতাটা যেটা বুঝতে চাই যে বাংলাদেশটাকে, যে হেনরি কিসিঞ্জার আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বাংলাদেশটাকে একটা বটমলেস বাস্কেটে, তলাবিহীন ঝুড়ি। শেখ হাসিনা এই পালিয়ে যাওয়ার আগে, তার সরকার পালিয়ে যাওয়ার আগে, তার সভাসদ, তার দলবল পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশটাকে রিয়েলি একটা তলাবিহীন ঝুড়ি, আমরা যদি এখন সামনের দিকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গেছিল। তো তলাবিহীন ঝুড়িটাকে আপনি হঠাৎ করে ঝুড়িতে আপনার বাস্কেটে যদি ভরপুর করতে চান তো সময় দিতে হবে। আমরা ইউনূস সাহেব ইচ্ছা করলেই তো মুরগিকে বলতে পারবে না হে মুরগিগণ, উনি কি বলতে পারবেন হে মুরগিগণ তোমরা ডিম পাড়া শুরু করো, বেশি করে পারো, ডাবল করে পারো, বলতে পারবে না? তাহলে এইটা তো আমদানি করতে হবে। এমন একটা অর্থনৈতিক বাস্তবতা মানে শেখ হাসিনার সরকার রেখে গেছে, এটাকে তো একটু তো মানে আপনার সময় তো দিতে হবে এটাকে গুছিয়ে আনার জন্য। মিনওয়াইল আমাদের রেমিটেন্স আসছে, মানুষ আস্থা পাচ্ছে। মিনওয়াইল আপনার মানে কি বলে, আপনার বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন, তাই না? তো সংস্কারের জন্য আপনার ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আদার ইনস্টিটিউশনগুলো তারা আমাদেরকে মানে সহযোগিতা করতে চান। এই ধরনের একটু তো সময় দিতে হবে। এগুলো আই থিঙ্ক যে অর্থ উপদেষ্টা যিনি আছেন তিনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি, বাংলাদেশ ব্যাংকেও যিনি আছেন তিনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি,
যদিও আমাদের স্যার ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার অর্থতে নাই, শিক্ষায় আছেন, সবাই আছেন, মানে ক্যাবিনেটে আছেন, পরিকল্পনায় আছেন, উপদেষ্টা পরিষদ পরিকল্পনায় আছেন। তো আমার মনে হয় যে ক্রাইসিসটা আমরা এখন অ্যাপারেন্টলি দেখছি সেটা কেটে যাবে, সেটা কারণ এটা তো শেখ হাসিনা 12টা বাজিয়ে গেছে ভাই, এই 12টাকে এটাকে ক্লকওয়াইজ আবার ঘুরাতে গেলে আমরা আমাদের একদম সময় শেষের দিকে, আমরা শেখ হাসিনার প্রিভিয়াসে যাওয়ার সুযোগ আর নাই। উই ওয়ান্ট টু গিভ সাম টাইম টু দিস গভর্নমেন্ট। আমরা একটু 2-3টা প্রশ্ন একই সঙ্গে করে ফেলি, যেহেতু সময় নেই, শেষেই আছে একদম, 2-3 মিনিটের ভিতরে শেষ করলে ভালো হবে। সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে আপনার বক্তব্য কি? আপনাদের তো সব সময় দেখেছি এই ইস্যুতে রাজপথে, পাশাপাশি আরও একটি বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামনে দুর্গাপূজা, দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি আবারও বলবো যে অন্তর্বর্তী সরকার 2 মাস হলো, এই 2 মাস আমি প্রথমত মনে করি যে 2 মাস কিন্তু যথেষ্ট সময় নয়। এক নম্বর বলি যে বাংলাদেশে এর আগে তত্ত্বাবধায়ক সরকার কিংবা 91 সালে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার সাথে এর পার্থক্য হচ্ছে এই যে এখানে একটা মানে প্রায় রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম অবস্থার মধ্যে এসেছে এবং একটা কনস্ট্যান্টলি বাধা, অকার্যকারিতার মোড়কে বলেন, সরাসরি প্রতিরোধের চেষ্টা বলেন, এতে নানানভাবে কাজ করছে। সেই রকম একটা অবস্থার মধ্যে এই সরকারের জন্য 2 মাস যদি আমরা ভাবি যে খুব বেশি সময় না, সেই দিক থেকে আমরা সরকারকে বলবো যে তাই বলে আবার মানে মানুষ কিন্তু মানুষের ধৈর্যটাকে আপনাদের অবশ্যই, মানুষ যে সমর্থন করছে, ধৈর্য ধরছে, সেই জায়গাগুলোকে আপনাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। এখন দ্রব্যমূল্য এমন একটা জায়গা যেখানে অবশ্যই যদি সাধারণ মানুষ যদি রিলিফ না পায়, অর্থাৎ তার যদি কি বলে স্বস্তি না আসে, তাহলে মানুষ বিক্ষুব্ধ হবেই। কাজে সেই জায়গা থেকে কি করতে হবে এটা আপনাদের আরও ভালো করে খতিয়ে দেখা দরকার। সব ধরনের স্টেক হোল্ডার, একেবারে প্রডিউসার থেকে শুরু করে, উৎপাদক থেকে শুরু করে একেবারে কনজিউমার পর্যন্ত যত ধরনের পর্যায়ে আছে, সবার সাথে আলোচনা করেন এবং দ্রুত এটার কার্যকর ব্যবস্থা নেন। টাস্কফোর্স এগুলো একটু পুরনো পন্থা, এগুলো আগেকার সরকারও করেছে, কিন্তু আমার মনে হয় যে সব পর্যায় থেকে এটা করা দরকার। 2 নম্বর হচ্ছে গার্মেন্টস শ্রমিকরা, তাদের যে ন্যায্য দাবি আছে তা মেনে নেন এবং ইতিমধ্যে মানাও হয়েছে। এবং যদি এখানে কোনো পক্ষ আন্দোলনকে মানে আন্দোলনকে ভিন্ন খাতে কিংবা অথবা আন্দোলনকে কাজে লাগিয়ে কারখানার অচল করতে চায়, সেটা আমাদের পুরো শিল্পের জন্য ক্ষতিকর হবে, সেই দিকটাও বিশেষ বিবেচনা আমাদের রাখতে হবে। সামগ্রিকভাবে আমি বলবো যে লাস্ট যে কথাটা বলেছেন, আইন শৃঙ্খলা এবং দুর্গাপূজা, দেখুন বাংলাদেশে এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে পতিত ফ্যাসিস্ট সরকার এবং একেবারে খোলাখুলি এই বলতে হবে ভারতের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের বিভিন্ন মিডিয়া বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পরিসরে এইখানে মানে নানাভাবে একটা জঙ্গি, তারপরে এই দেশে এখানে সব ধরনের ধর্মীয় জাতিগত সংখ্যায় যারা কম জনগোষ্ঠী অথবা নারী নানাভাবে নিগৃহীত, এখন অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। মাজারে হামলা হয়েছে, হিন্দু মন্দিরে হামলা হয়েছে, নারীর উপর হয়রানি হয়েছে, পাহাড়ে হামলা হয়েছে। এই ঘটনাগুলো আমরা প্রত্যেকটার যথাযথ তদন্ত এবং প্রতিকার চাই, বিচার চাই। এবং এটাও মনে রাখতে হবে যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে করলেও তো যে আক্রান্ত সে তো আক্রান্তই হচ্ছে। কাজেই আক্রান্তকে প্রোটেক্ট করা এটা কিন্তু সরকারের দায়িত্ব এবং একই সাথে এই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা আমাদের করতে হবে। আমরা জনগণকে বলি প্রতিরোধের জায়গাটা আমাদের দরকার, আমাদের সকল রাজনৈতিক দলগুলোর দরকার। কারণ বাংলাদেশে আজকে এই দুর্গাপূজায় একটা ঘটনা ঘটালেও এটা কার স্বার্থ রক্ষা করবে? ওই যে যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রচারটা করতে চায়, ওই যে পতিত স্বৈরাচারী শক্তিকে সাহায্য করবে কিংবা ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তিকে সহায়তা করবে, বাংলাদেশে এই ঘটনাকে কাজে লাগাবে তারা পলিটিক্যালি। কাজেই বাংলাদেশের জনগণকে এইটা আজকে বুঝতে হবে এবং যে পক্ষই এখানে কোনো রকমভাবে এই কাজ করুক, তারা যে সরাসরিভাবে দেশের বিরুদ্ধে এবং অন্য কোনো পক্ষের পতিত ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের পক্ষে কাজ করছে, এটা খুব পরিষ্কার। কাজেই আমরা বলবো যে বাংলাদেশে আগামী দুর্গাপূজা যেটা হচ্ছে, সেই দুর্গাপূজা যাতে অত্যন্ত নিরাপত্তার সাথে, অত্যন্ত উৎসবের সাথে আমাদের হিন্দু সম্প্রদায় বাংলাদেশ এবং সারা মানে পালন করতে পারেন, সেই দিকে এটা আমাদের এখন সমস্ত জনগণের দায়িত্বের জায়গায় হয়েছে। দেশকে রোগ আর শঙ্কা তো নানাভাবে বলা হচ্ছে এবং জনগণের দিক থেকে প্রতিরোধটা করতে হবে। কোথাও যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিরোধ করাটা, এটা এখন প্রত্যেকটা নাগরিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আমরা জনগণকে আহ্বান জানাবো যে এটা আমাদের অভ্যুত্থানকে রক্ষা করা, আমাদের লড়াইকে রক্ষা করার একটা অংশ। এই দেশে এখন আগামী দুর্গাপূজা আগামীকাল থেকে যেটা শুরু হচ্ছে, আমরা বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সারা বিশ্বে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। এবং এই বাংলাদেশে দুর্গাপূজায় একটি ঘটনা
ঘটবে না, বরং আমরা এই উৎসব এক আনন্দের সাথে পালিত হবে, নিরাপত্তার সাথে পালিত হবে। সেই জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিক তার নিজের জায়গা থেকে সচেতন ভূমিকা রাখবেন। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন, এবং আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এত রাতে এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দিয়ে আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা আলোচনা শেষ করব। শেষ করার আগে শুধু আমরাও প্রত্যাশা ব্যক্ত করি যে আবহমান বাংলার চিরায়তের যে সংস্কৃতি, যেখানে আমরা দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকে, এক ধরনের সৌহার্দ্য এবং সম্প্রীতির বাংলাদেশ। কিন্তু এটিও ঠিক, যখন পূজা আসে, পার্বণ আসে, বিভিন্ন ঘটনা আসে, তখন কিছু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়, উৎকণ্ঠা তৈরি হয়। আবার কেউ এই উৎকণ্ঠাকে নেগেটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করে। আমরা বছর দুয়েক আগেও সেরকম দেখেছি, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি যে হিন্দু মুসলিম একসঙ্গেই একটি সম্প্রীতির সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলেছে। আমরা আশা করব যে শারদীয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই যে শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব সুন্দরভাবে পালিত হবে এবং উৎসব সেই সমাজের সবার প্রাণে লাগবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা তাদের শান্তিতে এবং উৎকণ্ঠা উদ্বেগ ছাড়াই ভালোভাবে পালন করবে, এমন একটি প্রত্যাশা রেখে আজকের মতো আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।